আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 4 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: সন্তান খারাপ ব্যবহার করলে বাড়ি থেকে বের করে দিতে পারবেন প্রবীণরা, নির্দেশ দিল্লি হাইকোর্টের। অযোধ্যায় 52 একর জমিতে বিশ্বমানের মন্দির মিউজিয়াম, রামরাজ্যের গৌরব ফেরাতে পদক্ষেপ যোগী সরকারের। দেশে প্রতি 10 যুবকের একজন বেকার, সংসদে পরিসংখ্যান কেন্দ্রের। 26-এ ক্ষমতায় ফিরেই 2 লক্ষ চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়াও প্রস্তুত, হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্টের। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। হাইলাকান্দি জেলা পরিষদ আইনসম্মতভাবে গঠন করা হয়নি, অভিযোগ মন্ত্রী কৃষ্ণেন্দুর। 26-এর রণডঙ্কা, 20-21 ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। রাতাবাড়িতে পিস্তল ইয়াবা উদ্ধার, গ্রেফতার ধর্মনগরের যুবক। পারিবারিক জমি বিবাদ, ডিমার্কেশন করে দিলেন হাইলাকান্দির সার্কল অফিসার। শ্রীভূমি পৌরসভায় আর্থিক কেলেঙ্কারি 2 কর্মচারীর, তীব্র চাঞ্চল্য। গ্রেফতার ডিজায়ার ফর লাইফের প্রধান গীতা পাণ্ডে। এবং সর্বশেষ খবরটি হল, কোটামনির খাসিয়াপুঞ্জিতে রাত কাটালেন শিক্ষামন্ত্রী, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রবীণ নাগরিকরা যদি সন্তানের খারাপ ব্যবহার বা হেনস্থার শিকার হন, তবে তারা তাদের সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন। এর জন্য কোনো প্রমাণ হাজির করার প্রয়োজন নেই। দিল্লি হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে। 2007 সালের অভিভাবক কল্যাণ ও প্রবীণ নাগরিক আইন অনুযায়ী এই অধিকার নিশ্চিত করা হয়েছে। রাজা গার্ডেনের বাসিন্দা পিয়ারের মামলার প্রেক্ষিতে এই রায় দেয় আদালত। জানা যায়, 2014 সালে পিয়ারে তার কন্যা, জামাতা ও নাতি নাতনিকে দিল্লির নিউ রঞ্জিত নগরের বাড়ির 3 তলায় থাকতে দেন। অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে কন্যা তার ও তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। 2022 সালে পিয়ারে ওই কন্যার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে জেলা শাসক নির্দেশ দেন কন্যাকে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পরবর্তী খবর, অযোধ্যায় 52 একর জমিতে বিশ্বমানের মন্দির মিউজিয়াম, রামরাজ্যের গৌরব ফেরাতে পদক্ষেপ যোগী সরকারের। অযোধ্যাকে বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রস্তাবিত মন্দির মিউজিয়ামটি আগের পরিকল্পনার তুলনায় দ্বিগুণ জমিতে তৈরি হবে। 25 একরের বদলে এবার প্রায় 52.102 একর জমি বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করবে টাটা সন্স তাদের সিএসআর তহবিল ব্যবহার করে একটি অলাভজনক মডেলে। রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন, কোম্পানি আইন 2013 সেকশন 8 অনুযায়ী একটি বিশেষ অলাভজনক সংস্থা গঠন করা হবে, যেখানে কেন্দ্র, রাজ্য সরকার এবং টাটা সন্সের প্রতিনিধিরা থাকবেন। মিউজিয়ামের বিশালত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা মাথায় রেখে টাটা সন্স অতিরিক্ত জমির আবেদন জানিয়েছিল। সেই অনুযায়ী আবাসন ও নগর উন্নয়ন বিভাগ থেকে আরও 27 একর জমি পর্যটন বিভাগে হস্তান্তর করা হবে। অযোধ্যার সাধু সন্ন্যাসী ও ব্যবসায়ী মহলে এই সিদ্ধান্তে খুশির জোয়ার দেখা দিয়েছে। সন্ন্যাসী দিবাকরাচার্য বলেছেন, অযোধ্যার হারানো গৌরব ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ তুলনাহীন। অযোধ্যা ব্যবসায়ী মণ্ডলের সভাপতি পঙ্কজ গুপ্ত জানিয়েছেন, 52 একর জমিতে বিশ্বমানের মিউজিয়াম তৈরি হওয়ায় অযোধ্যাবাসী গর্বিত। এই মিউজিয়াম ভগবান শ্রীরামের জীবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। বর্তমানে প্রতিদিন 2 থেকে 4 লক্ষ ভক্ত অযোধ্যায় আসছেন। নতুন মিউজিয়াম তৈরি হলে পর্যটনের পরিধি আরও বাড়বে। পরবর্তী খবর, দেশে প্রতি 10 যুবকের একজন বেকার, সংসদে পরিসংখ্যান কেন্দ্রের। বেকারত্ব নিয়ে বিরোধীদের অভিযোগে এবার কার্যত শিলমোহর দিল কেন্দ্রীয় সরকারের নিজস্ব পরিসংখ্যান। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শ্রম মন্ত্রক জানায়, দেশে 15 থেকে 29 বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হার বর্তমানে 10.2%, অর্থাৎ প্রতি 10 জন যুবকের মধ্যে অন্তত একজন কাজহীন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুযায়ী
2019-20 অর্থবর্ষে এই হার ছিল 15%, যা কিছুটা কমে এসেছে। তবে শহুরে মহিলাদের কর্মসংস্থানের চিত্র এখনও উদ্বেগজনক। সরকারি তথ্য বলছে 2023-24 সালে শহরে মহিলাদের বেকারত্বের হার 7.1%, যেখানে গ্রামে তা মাত্র 2.1%। সরকার দাবি করছে বেকারত্ব কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পিএম বিকশিত ভারত রোজগার যোজনা এবং উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়াতে এমপ্লয়মেন্ট লিঙ্ক ইন্টেনসিভ স্কিম চালু করা হয়েছে। শ্রম মন্ত্রকের মতে সামগ্রিক বেকারত্বের হার কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে এই তথ্য। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, দেশের যুব সমাজের মধ্যে বেকারত্ব বাড়ছে, অথচ কেন্দ্র উন্নয়নের ডাক পেটাচ্ছে। এই পরিসংখ্যানই প্রমাণ করছে বাস্তবের মাটিতে চাকরির হাহাকার কতটা গভীর। পরবর্তী খবর, হাইলাকান্দি জেলা পরিষদ আইনসম্মতভাবে গঠন করা হয়নি, অভিযোগ মন্ত্রী কৃষ্ণেন্দুর। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের জন্য গত 12 আগস্ট যে ভোট গ্রহণ করা হয়েছিল তা আইনসম্মত ছিল না বলে বুধবার হাইলাকান্দিতে অভিযোগ করেছেন অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, জেলা পরিষদের ভোট গ্রহণের সময় কয়েকজন জেলা পরিষদ সদস্যের ভোটদান সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করতে দেখা গেছে, যা ভোটের গোপনীয়তা লঙ্ঘন করছে। কোনো এক বিশেষ ব্যক্তির নির্দেশ অনুযায়ী এই জেলা পরিষদ সদস্যরা এই আইন বহির্ভূত কাজ করছিলেন। তিনি জানান, এই অনিয়মের বিরুদ্ধে বিজেপি লিখিত অভিযোগ জানিয়েছে। এরপর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের যৌথ সচিব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্তে যদি কোনো ধরনের কারসাজি প্রমাণিত হয় তবে গঠিত ভোটটি বাতিল করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত 12 আগস্ট টসের মাধ্যমে জয়লাভ করে কংগ্রেসের ফাতেমা বেগম চৌধুরী জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিতর্কিত এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় বিজেপি ও কংগ্রেস সমর্থিত প্রার্থী দুজনেই চারটি করে জেলা পরিষদ সদস্যের ভোট পেয়েছিলেন। এরপর টসে বাজিমাত করেন ফাতেমা, ভোট গ্রহণ হয় কংগ্রেসের। তবে ভোট গ্রহণের পরদিনে পুরো প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে বলে ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদ সদস্যরা জেলা শাসকের কাছে অভিযোগ করেছিলেন। পরবর্তী খবর, শ্রীভূমির ডেপুটি পুলিশ সুপার ঋতুরাজ মজুমদারের নেতৃত্বে রাতাবাড়ি থানার পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে পিস্তল ও ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করার পাশাপাশি এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবক ত্রিপুরার ধর্মনগরের দেবজ্যোতি বণিক। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ দেবজ্যোতের হোন্ডা সিটি গাড়ি আটক করে তল্লাশি চালায়, আর তাতেই হাতে আসে বড় সাফল্য। গাড়ি থেকে উদ্ধার হয় একটি 7.66 mm পিস্তল, 1 রাউন্ড তাজা গুলি ও প্রায় 160টি ইয়াবা ট্যাবলেট। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবকটি কোনো অবৈধ অস্ত্র ও ড্রাগস পাচার চক্রের সক্রিয় সদস্য। মিজোরাম থেকে ত্রিপুরা যাওয়ার পথে রাতাবাড়ির সড়ক ব্যবহার করছিল বলেই ধারণা পুলিশের। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই রুট দিয়ে পাচার চক্র সক্রিয় রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল। সেই সূত্রেই পুলিশ নজরদারি বাড়িয়ে অভিযান চালায়। পরবর্তী খবর, পারিবারিক জমি বিবাদ ডিমার্কেশন করে দিলেন হাইলাকান্দির সার্কল অফিসার। হাইলাকান্দি সার্কলের অন্তর্গত বাসডহর প্রথম খণ্ডে পারিবারিক জমির মালিকানাকে কেন্দ্র করে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মামলা পাল্টা মামলা, এমনকি হাইকোর্টের শরণাপন্ন হওয়া বাদ যায়নি। শেষমেশ হাইলাকান্দি প্রশাসনের হস্তক্ষেপে জমি ডিমার্কেশনের মাধ্যমে এই বিবাদ এবার গুছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জমি দখলে রাখতে ও দুষ্কৃতীদের কুটচালে পড়ে জমি মালিকের উপর মামলা করেন বাসন্তী রায়। জমির মালিক একজন সেনাকর্মী। 20 বছর থেকে এই জমি দুষ্কৃতীরা আটকে রাখলেও হাইলাকান্দির সার্কল অফিসার সরেজমিনে গিয়ে জমি ডিমার্কেশন করলেন। সার্কল অফিসার আরিফ আহমেদ চৌধুরী পুলিশ এবং সিআরপিএফ নিয়ে বাসডহর দ্বিতীয় খণ্ডে বিতর্কিত ওই জমিতে উপস্থিত হন। তারা দীর্ঘ টানা মাপজোখের পর জমির চতুর্সীমা নির্ধারণ করেন। বেশ কয়েকজন পাটোয়ারির উপস্থিতিতে বিতর্কিত জমি ছাড়া আশপাশের জমিরও মাপজোখ করেন এবং জমির পরিমাণ পেতে একসময় হিমশিম খেতে হয়। পাটোয়ারিদের দূরদর্শিতায় কোনো অঘটন ঘটেনি। জমির মালিক গিরিজা শঙ্কর গোয়ালার অভিযোগ, 2008 সালে তার ভাই বোন সহ ব্যবহার করা বাগবাটোয়ারায় এই জমি তাকে দেওয়া হয়, এমনকি সরকারিভাবে রেজিস্ট্রিও করা হয়। কিন্তু রূপনারায়ণ গোয়ালা, রজত গোয়ালা, কুলদীপ গোয়ালা প্রমুখ মামলাকারী বাসন্তী রায়কে ওই জমিতে বসবাসের জন্য জায়গা করে দেন। অবশেষে হাইকোর্টের রায়ে তাদের উচ্ছেদ করার পর 2-3 দিন আগে ফের তাদের কুটচালে ওই পরিবারটি এই বিতর্কিত জমিতে বসান।
তাদের ফের গতরাতে এখান থেকে তাড়ানো হয়। এদিকে ডিমার্কেশন আটকাতে জমিতে আশ্রিত মহিলাকে দিয়ে থানায় মামলা করা হয়। এর আগে প্রকৃত জমির মালিকরা বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করেও দখলকৃত জমি উদ্ধার করতে না পারায় গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন। জমির উপযুক্ত তথ্য তুলে ধরায় তাদের পক্ষে রায় আসে, কিন্তু দখলদারি মেলেনি। এবার জমির মালিকের ছেলে সেনাকর্মী বাড়িতে ছুটে আসায় এসব অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হলে প্রশাসন হাইলাকান্দি সার্কলে বল ঠেলে দেয়। সার্কলের পক্ষ থেকে এদিন পুলিশ প্রশাসন সিআরপিএফ মোতায়েন করে নিরপেক্ষভাবে জমি ডিমার্কেশনের কাজ শুরু করে। পরবর্তী খবর, শ্রীভূমি পৌরসভায় কর সংগ্রহকে কেন্দ্র করে এক ব্যাপক আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় ইতিমধ্যে পুরো শহর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, পৌরসভার 2 কর্মচারী সাধারণ মানুষের কাছ থেকে অধিক টাকা আদায় করে সরকারি হিসেবের খাতায় জমা দিচ্ছিলেন সামান্য অর্থ, বাকিটা নিজেদের পকেটে পুরে ফেলছিলেন। এই গুরুতর অভিযোগে ক্ষেপে উঠেছে পুর প্রশাসন থেকে শুরু করে সাধারণ করদাতারা। পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বিষয়টি নিজেই হাতে নিয়ে সদর থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। অভিযুক্ত 2 কর্মচারী রাহুল চক্রবর্তী ও অরিন্দম দাসের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে কর সংগ্রহের নামে অনিয়ম চালিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছে। অভিযোগ দায়ের হতেই পুলিশ দ্রুত নড়ে চড়ে বসে অরিন্দম দাসকে আটক করে সদর থানা পুলিশ। তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে রাহুল চক্রবর্তী আগে থেকেই পলাতক বলে অভিযোগ। যদিও তিনি ছুটি নিয়ে গেছেন কার্যালয় থেকে, শ্রীভূমি পুলিশ তার বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে। পুরো ঘটনা নিয়ে বুধবার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব জানিয়েছেন, সম্প্রতি করদাতাদের কাছ থেকে একাধিক অভিযোগ জমা পড়ে অনেকেই জানান তাদের কাছ থেকে নেওয়া টাকার পরিমাণ ও রসিদে উল্লেখ থাকা টাকার অঙ্ক মিলছে না। আবার কেউ কেউ বলেন ঠিকমতো রসিদ দেওয়া হয়নি। পৌরপতি যখন বিষয়টি খুঁটিয়ে দেখতে শুরু করেন, তখনই সামনে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। পাওয়া যায় কয়েকটি লেনদেনের গরমিল, যেখানে আদায় করা টাকার তুলনায় জমা হওয়ার পরিমাণ অত্যন্ত কম। প্রাথমিক তদন্তে দেখা যায় প্রথম ধাপে কয়েক হাজার টাকার নয়সয় নিশ্চিত হয়েছে, তবে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব মনে করছেন এটি বরফের চূড়া মাত্র। আসল কেলেঙ্কারির অঙ্ক এর থেকে অনেক বড় হতে পারে। পরবর্তী খবর, সামাজিক মাধ্যম ফেসবুকে আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্য করায় অবশেষে গ্রেফতার হতে হলো ডিজায়ার ফর লাইফের প্রধান গীতা পাণ্ডেকে। আজ সকালে পুলিশের একদল তাকে পঞ্চায়েত রোডের কার্যালয় থেকে গ্রেফতার করে আজ তাকে আদালতে তোলা হয় বলে জানা যায়। ফেসবুকে আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্য ছাড়াও বিভিন্ন নিরীহ মানুষকে প্রতারণার অভিযোগও রয়েছে। সমাজসেবার নামে দুস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগে বুধবার জেলা কমিশনার কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেন বেশ কয়েকজন মহিলা। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান। নিজে কোর্ট বানিয়ে বিচার প্রক্রিয়া চালান বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য, তিনি সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে ন্যায় বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায়। আর এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।